কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। অতীতে গঙ্গাসাগর যাত্রার পথ ছিল খুবই দুর্গম। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সব তীর্থের মতোই গঙ্গাসাগরও বারবারই আসা যায়, এমনকি একদিনেও বেরিয়ে আসা যায় গঙ্গাসাগর। 2023 সালে শেয়ার করেছিলাম কাকদ্বীপ কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর যাত্রার অভিজ্ঞতা, আর 2024 সালে শেয়ার করব জোয়ার ভাটার ঝামেলা ছাড়াই সবথেকে কম সময়ে নামখানা বেনুবন থেকে গঙ্গাসাগর যাত্রার অভিজ্ঞতা। এছাড়া থাকবে 2024 সালে কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার নিয়ম, খাওয়া দাওয়া ও মোট খরচ সংক্রান্ত বিস্তারিত তথ্য। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল, ও যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। গুড মর্নিং ফ্রম বকখালি। আজকে আমরা সকাল সকাল বকখালিতে হোটেল চেক আউট করে ফেলেছি। তো এখান থেকে এখন আমরা যাব গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে। আমরা কিন্তু কাকদ্বীপ হয়ে যাব না, আমরা যাব নামখানা বেনুবন হয়ে। তো কীভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। সমস্ত ডিটেলস পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সকাল 6:30 নাগাদ বকখালি থেকে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে। রাস্তার দুপাশে একাধিক হোটেল ও দূরে হাওয়াকল দেখতে দেখতে এগিয়ে চলেছি নামখানা ফেরিঘাটের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে নামখানা আসার জন্য অনেক লোকাল ট্রেন রয়েছে। শিয়ালদহ থেকে ভাড়া নেবে মাথাপিছু 25 টাকা। শিয়ালদহ থেকে নামখানা আসার ট্রেনের সম্পূর্ণ সময়সূচি দেওয়া থাকলো ডেসক্রিপশানে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে টোটোতে চলে আসুন নামখানা ফেরিঘাটে। ভাড়া নেবে শেয়ারে জনপ্রতি 15 টাকা করে। আমরা বকখালি থেকে টোটো রিজার্ভ করে নামখানা ফেরিঘাটে এসেছিলাম ও ভাড়া পড়েছিল মোট 400 টাকা। গঙ্গাসাগর যাওয়ার সবথেকে প্রচলিত পথটি হলো কাকদ্বীপ কচুবেড়িয়া হয়ে। সেই পথের একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে, যার লিঙ্ক দেওয়া থাকলো আই বাটন ও ডেসক্রিপশানে। এখন আমরা চলে এসেছি নামখানা ফেরিঘাটে। আমরা এর আগের বার যখন গঙ্গাসাগর গেছিলাম তখন আমরা কাকদ্বীপ লট নাম্বার 8 হয়ে গিয়েছিলাম। এবার আমরা যাব নামখানা হয়ে। নামখানা থেকে সকাল 8:30টার লঞ্চে আমরা যাব বেনুবন। লঞ্চের উপর ও নিচ উভয় স্থানেই বসার জায়গা আছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে বর্তমানে কাউকে উপরে বসতে দেওয়া হয় না। লঞ্চে বসে বসে জাহাজের আনাগোনা দেখতে বেশ ভালোই লাগছিল। এই হলো লঞ্চের বসার জায়গা। যথাসময়ে লঞ্চটি ছেড়ে দিল বেনুবনের উদ্দেশ্যে। নামখানা ব্রিজের নিচ দিয়ে হাতানিয়া দোয়ানিয়া নদীর বুক চিরে লঞ্চ এগিয়ে চলেছে। কিছুটা এগোতেই শুরু হলো দুপাশে একাধিক ছোট বড় দ্বীপের সমাহার ও তাকে বেষ্টন করে রাখা ম্যানগ্রোভের জঙ্গল। আবার কখনো দেখতে পাওয়া যাচ্ছিল প্রচুর মালবাহী জাহাজ। গঙ্গাসাগর যেতে হলে গঙ্গাসাগরগামী ভেসেল ও ফেরি পরিষেবার সময়সূচি জানার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে গঙ্গাসাগর অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিনের লঞ্চ ও ভেসেল পরিষেবার সময়সূচি আপনারা জানতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশানে। প্রায় আধ ঘন্টা যাওয়ার পর অসংখ্য সিগাল লঞ্চটিকে চারদিক থেকে ঘিরে ফেলল। এর আগের বার যখন কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর গেছিলাম তখন সিগাল দেখতে না পাওয়ার আক্ষেপ এইবার এই পথে পূরণ হয়ে গেল। আপনারা চাইলে লঞ্চ থেকে 10 টাকার বিনিময়ে এদের জন্য খাবার কিনে এদের নিজের হাতে খাওয়াতেও পারেন। দেখবেন এরা আপনার হাত থেকে এসে খাবার নিয়ে উড়ে যাবে। জোয়ারের সময় এই পথের সৌন্দর্য অপরিসীম। সৌভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন জোয়ার ছিল।
দিগন্ত বিস্তৃত জলরাশি, নদীর বিশাল বিশাল ঢেউ ও সিগাল দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম বেনুবন। ওই যে দূরে যে স্থলভাগটি দেখতে পাওয়া যাচ্ছে ওটাই সাগর দ্বীপ। ওই দ্বীপেই বেনুবন অবস্থিত। দেখতে দেখতে পৌঁছে গেলাম বেনুবন ফেরিঘাটে। এক ঘন্টার কিছু বেশি সময় জার্নি করার পর আমরা পৌঁছে গেছি বেনুবন ফেরিঘাটে। আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম 8:30 নাগাদ। এখন ঘড়িতে বাজে 9:43। ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম বেনুবন টোটো স্ট্যান্ডের দিকে। বেনুবন ফেরিঘাট থেকে বেরিয়ে এলে সামনেই তোমরা পেয়ে যাবে গঙ্গাসাগর যাওয়ার জন্য অনেক টোটো। এখান থেকে তোমরা শেয়ারে অথবা রিজার্ভে দুভাবে গঙ্গাসাগর যেতে পারো। বেনুবন থেকে গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরে যাওয়ার জন্য বেনুবনে ইউনিয়ন থেকে টোটো অথবা ম্যাজিক গাড়ি বুক করতে হয়। আপনারা দুরকমভাবে গাড়ি বুক করতে পারেন। প্রথমত গাড়ি আপনাকে গঙ্গাসাগর নিয়ে যাবে ও তারপর আপনারা গাড়ি ছেড়ে দিতে পারেন। ও দ্বিতীয়ত আপনি গাড়িতে কপিলমুনির মন্দির পৌঁছাবেন, সেখানে পুজো দিয়ে সাগর সঙ্গম দেখে আপনি আবার সেই গাড়িতে ফিরে আসবেন বেনুবন। আমরা দ্বিতীয় অপশানটিতে গেছিলাম ও টোটোতে ভাড়া পড়েছিল 520 টাকা ও ম্যাজিক গাড়িতে ভাড়া পড়বে 1100 টাকা। বেনুবন থেকে কপিলমুনির মন্দিরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার ও পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এই পথের উপরই পাওনা হলো ঝাউবন ও বাংলার গ্রামীণ জীবনযাপনের দৃশ্যপট। গঙ্গাসাগরে আসার আগে এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে কিছু তথ্য জেনে রাখা দরকার। গঙ্গাসাগরে বেশিরভাগ হোটেলেই নিরামিষ খাবার পাওয়া যায় ও আমিষ মন্দিরের পাশের ফুড কোর্ট ছাড়া মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে পাওয়া যায় না বললেই চলে। গঙ্গাসাগরের খাবার মান যথেষ্ট ভালো ও মন্দিরের পাশের ফুড কোর্টে 60 টাকায় ভেজ মিল আপনারা পেয়ে যাবেন। বেনুবন থেকে প্রায় 1 ঘন্টা মতো জার্নি করার পর আমরা এখন ফাইনালি এসে পৌঁছালাম গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের সামনে। বেনুবন থেকে আসার জন্য টোটো রিজার্ভ করতে হয়, মোটামুটি 500 থেকে 550 টাকার মতো রিজার্ভ করতে ভাড়া পড়বে। এটি হলো গঙ্গাসাগর কপিলমুনির মন্দির। মন্দির থেকে সাগর সঙ্গমের দূরত্ব প্রায় 500 মিটার। মন্দিরের সামনে থেকে সাগর সঙ্গম যাওয়ার জন্য অনেক টোটো পাওয়া যায়, ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। মন্দির চত্বরটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত। প্রাচীনকালে কর্দম মুনি নামক এক বিষ্ণু সাধক তার তপস্যার দ্বারা নারায়ণকে তুষ্ট করেন ও নারায়ণকে তার পুত্ররূপে অবতারিত হওয়ার জন্য বর প্রার্থনা করেন। যথাসময়ে নারায়ণ কপিলমুনি রূপে কর্দম মুনির গৃহে জন্মগ্রহণ করেন। মর্তধামে রাজা সাগর অশ্বমেধ যজ্ঞ করতে উদ্যত হলে দেবরাজ ইন্দ্র তা মেনে নিতে পারেননি, কারণ তার আগে একমাত্র দেবরাজ ইন্দ্রই অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই তিনি চাননি যে তিনি ছাড়া কেউ এই সম্মানের অধিকারী হোক। তাই তিনি রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লুকিয়ে রাখলেন কপিলমুনির আশ্রমে। কপিলমুনির আশ্রমটি গঙ্গাসাগরেই অবস্থিত ছিল। সাগর রাজা তার 60,000 পুত্রকে পাঠালেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার খোঁজ করতে। শেষ পর্যন্ত সেই ঘোড়া পাওয়া গেল কপিলমুনির আশ্রমের পাশে। এই কারণে সাগর রাজার পুত্ররা কপিলমুনিকে ভুল বুঝলেন ও তাকে চুরির জন্য দায়ী করলেন। এরপরেই সাগর রাজার 60,000 পুত্র কপিলমুনির ক্রোধাগ্নির দ্বারা ভস্মীভূত হয়ে নরকে প্রেরিত হলেন। পরে কপিলমুনি সাগর রাজার পুত্রদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে যদি স্বর্গে প্রবাহিত গঙ্গা নদী মর্তে এসে সেই ভস্ম স্পর্শ করে তবে সাগর রাজার পুত্রদের শাপমুক্তি ঘটবে। পরে কঠোর তপস্যার মাধ্যমে সাগর রাজার বংশধর ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন ও গঙ্গা নদীর পবিত্র স্পর্শে পূর্বপুরুষেরা মুক্তি লাভ করে। এটি হলো সেই জায়গা যেখানে গঙ্গা নদী গোমুখ থেকে তার যাত্রাপথ শুরু করে সাগরে এসে মিলিত হয়। গঙ্গা নদীর মর্তে অবতরণের ও গঙ্গাসাগর আসার দিনটি ছিল মকর সংক্রান্তি।
এর জন্যই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান করা হয়ে থাকে। সাগর সঙ্গম দর্শন করে চললাম কপিলমুনির মন্দিরে পুজো দিতে। কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য একাধিক ডালা আর্কেট রয়েছে। পুজোর ডালি সর্বনিম্ন মূল্য 50 টাকা ও গঙ্গাসাগর মেলার সময় এলে তখন 100 টাকা মূল্যের নিচে ডালি পাওয়া যায় না। মন্দিরে যেতে যেতে দেখেছিলাম সুসজ্জিত গঙ্গাসাগর করিডোর। কপিলমুনির মন্দির ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে ও কপিলমুনিকে ভোগ নিবেদনের সময় দিনে 4 বার কিছু সময়ের জন্য মন্দির বন্ধ থাকে। মন্দিরের মধ্যভাগে রয়েছে কপিলমুনির অধিষ্ঠান। বিগ্রহের ডান দিকে রয়েছেন মা গঙ্গা ও বাম দিকে রয়েছেন রাজা সাগর। মন্দিরের পরিবেশ খুবই শান্ত। এছাড়াও মন্দিরে রয়েছেন শিব পার্বতী, রাম সীতা, রাধাকৃষ্ণ, মা কালী, বজরংবলী সহ একাধিক দেবতা। মন্দিরের বাইরে রয়েছে গরুর স্তম্ভ। এছাড়া এই মন্দিরে সন্ধ্যা আরতি ও সাগর সঙ্গমে প্রতিদিন সাগর আরতি হয়ে থাকে। কপিলমুনির মন্দিরের পাশেই রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর। সরোবরের মাঝখানে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি। এই জায়গাটিরও সৌন্দর্যায়ন করা হয়েছে। এরপর এখানকার মার্কেট থেকে আপনারা সেরে নিতে পারেন আপনাদের শপিং। গঙ্গাসাগরে থাকার হোটেল একেবারে নেই বললেই চলে। ইউথ হোস্টেল, সাগর কটেজ সহ একাধিক ধর্মশালাতেই পুণ্যার্থীদের রাত্রিবাসের সুব্যবস্থা রয়েছে, যার কন্ট্যাক্ট নাম্বার ও অনলাইন বুকিং লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই পর্বে এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।